এই একটা ঘটনা, আমার মেয়ে মারা গেছে। আপনারাও সারাদিন মিডিয়াতে নিউজ নিয়ে আছেন, সর্বোচ্চ 7 দিন। আর একটা আল্লাহ না করুক বড় কোনো ঘটনা, আপনারা হাজার হাজার মিডিয়া সেখানে দৌড়াবেন, আমার রামেশা হারিয়ে যাবে। তার 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনোভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। এইটাই তো আমাদের সমাজের চরিত্র। এইটার পিছনে সমাজের ব্যর্থতা, সামাজিক নৈতিকতার অবক্ষয়। আপনি সকাল 6টা বাজে যদি এই মহল্লায় আসেন, রাত্র 12টা বাজেও যদি এই মহল্লায় আসেন, গাঁজা, ইয়াবা বা অন্য অন্য জিনিস আপনার মানে হয়তো বা 1 কেজি উস্তা কিনতে গেলে আপনাকে খুঁজতে হবে, এটা কিনতে গেলে খুঁজতে হবে না, এটা আমাদের সমাজের এখন প্রতিটা জেলাই, প্রতিটা জায়গায়, প্রতিটা পরিবেশই। একজন বাবা হিসেবে অন্য কি বলবেন, একটু কি বার্তা দেবেন? কোনো বার্তায় দিতে চাই না। আপনারা যদি পারেন সমাজ ব্যবস্থা পরিবর্তন করুন, আপনারা যদি পারেন নেশামুক্ত যে সমাজ আমাদেরকে উপহার দেন, আপনারা যদি আমাদেরকে দিতে চান আমাদের বাচ্চা যেন নির্ভয়ে নিশ্চিন্তাভাবে আমি আমার বাচ্চাকে স্কুল কলেজে পাঠাতে পারি, সেটা দেন। দর্শকের খুব তাড়াতাড়ি যাতে বিচার হয় সেটা দেন। আর কি চাইব? আমরা চাইতে পারি, কিন্তু এটা হয়েছে। আমার বয়স 55, আমি জিয়া রহমানের সাথে একসাথে এক কোদালে এক টুকরিতে খাল কাটছি। আমি তখন শেরপুর বাগড়াশা স্কুলে ক্লাস 4-এর ছাত্র, আমি 88 ব্যাচের ছেলে, শেরপুর ভিক্টোরিয়া একাডেমির। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে, বাবা লেচে খাবো। আমার মেয়ের মোবাইলে আমার না হলে 500 ছবি আছে। আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমার সে সাহস নাই, আমি সে সাহস হারাই ফেলছি, কারণ ও আমার ছিল হৃৎপিণ্ড। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার চাচাতো ভাই বললো, ভাই ইসলামপুর থেকে 300-400 টাকায় পাওয়া যায়। আমি সাথে সাথে মিনি মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে আমার মেয়েকে বরখা এনে দিচ্ছি। আমি দরিদ্র, ভাঙা বাসায় থাকি, কিন্তু আমার সন্তানদেরকে আমি কখনোই দারিদ্রতার স্বাদ পেতে দেইনি। আমার বড় মেয়েকে এখন আমি সেলোরার থেকে জামা কিনে দিই। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে, বাবা লেচে খাবো। আমি 1 মিনিটও দেরি করিনি, 1 মিনিটও আমি দেরি করিনি। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আমার কোনো কষ্ট নেই। আমি তো চাইলে পারতাম না, অনেক দম্পতি আছে যাদের সন্তান নেই। আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ করি আল্লাহ গেছে। আমার কোনো কষ্ট নেই। লামিসা তো একটা সাধারণ নাগরিক, তার কোথায় সে বিচার পাবে? ওসমান হাদিবের বিচার হয় নাই, জিয়াউর রহমানের বিচার হয় নাই, খালেদা জিয়াকে এত বছর বন্দী করে রাখছে, ওইটার বিচার হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি অন্যরা পাইতো, আজকে লামিসার এ পর্যন্ত আমাদের কেস আসতো না। কোনো মানুষ যদি সুস্থ মস্তিষ্ক থাকে সে দর্শন করে না। সমাজে অসুস্থ সমাজ আমাদের হয়ে গিয়েছে, বিকৃত মস্তিষ্ক, এবং যেভাবে হলো তার লাশটা হলো তারা সাইজ করলো, এটা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ এটা করতে পারে না। এবং এটার সাথে তাদের দেখা গেছে ফ্যামিলির পাশের ফ্ল্যাটের মানুষও হলো জড়িত। এটা হলো আমাদের নৈতিকতা শিক্ষা থেকে শুরু করে যদি এটা আমরা ডেভেলপ করতে পারি, শক্তিশালী বিচার হয়, তাহলে এটা হবে। যেমন দর্শনের যে বিচারটা, এটা নিয়ে কনক্রিট পজিশনে সরকার এখনো আসে না। আমরা প্রপোজাল করেছিলাম যে 90 দিনের মধ্যে এটা দ্রুত গতিতে বিচার প্রক্রিয়া নিয়ে দিতে হবে, সরকার কিন্তু সেটা করে নাই। এখন স্বরাষ্ট্রমন্ত্রী এটাতে ওই ফ্যামিলির সাথে একটু দেখা করা প্রয়োজন, এবং সেটা নিয়ে আজকেই তাদেরকে ঘোষণা দেওয়া দরকার যে আমরা হলো ধর্ষণের সর্বোচ্চ বিচার বাংলাদেশে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বিচার হয় না তো বাংলাদেশ, ওসমান হাদিবের বিচার হয় নাই, জিয়াউর রহমানের বিচার হয় নাই, খালেদা জিয়াকে এত বছর বন্দী করে রাখছে, ওইটার বিচার হয় নাই। লামিসা তো একটা সাধারণ নাগরিক, তার কোথায় সে বিচার পাবে?
আমাদের দেশের মানুষ বিচার পায় না, শিশুরা ধর্ষিত হচ্ছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে থানাতে, আমার জনগণ বিচার পায় না, মামলা দিতে গেলে মামলা রাখে না, আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়। আমাদের দেশের মানুষ বিচার পায় না, শিশুরা ধর্ষিত হচ্ছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে থানাতে, আমার জনগণ বিচার পায় না, মামলা দিতে গেলে মামলা রাখে না, আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়। আমি একজন কন্যা সন্তানের বাবা, আমার ঘরে আমার দুজন কন্যা সন্তান আছে, তাই আমার দুজন কন্যা সন্তানের নিরাপত্তার স্বার্থে, আমার দুজন কন্যা সন্তানের নিরাপত্তার জন্য, আমি আবারও বলছি, আমার দুইজন কন্যা সন্তানের নিরাপত্তার জন্য এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা আইন প্রণেতা আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ না, একজন নাগরিক হিসাবে আমার অধিকারের জায়গা থেকে আমি বলছি, আপনারা ধর্ষণ এবং খুনের এই দুইটার আইনে আপনারা এই ধর্ষণ এবং খুনের দায়ে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে ফাঁসিতে ঝুলিয়ে যাতে তাদের শাস্তি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, এই আইন আপনারা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করেন। আপনারা যদি এই আইন বাস্তবায়ন না করেন, আমার কন্যা সন্তানের স্বার্থে, আমার কন্যা সন্তানের নিরাপত্তার স্বার্থে আমি আমার আইন নিজ হাতে তুলে নিতে বাধ্য হব। যদি এই ধরনের আইন আপনারা প্রণয়ন না করেন, আমার কন্যা সন্তানের দিকে যদি কেউ কখনো কোনোদিনও ভবিষ্যতে চোখ তুলে তাকায়, ওরা আমি ফেলাম, ওরে আমি দুনিয়াতে রাখবো না। শুধু ওরে না, ওর মায়েরও মারবো, ওর বাপরে মারবো, ওর 14 গোষ্ঠীরে মারবো। এটা হচ্ছে আমার কন্যা সন্তানের নিরাপত্তার স্বার্থে। যদি আপনারা আইন প্রণয়ন না করেন, তাহলে আপনার আইন যেন আমাদের পিছনে না আসে। ধন্যবাদ। এটা আমি হুমকি দিলাম না, একজন নাগরিক হিসাবে আমি আমার কন্যা সন্তানের সাথে আমি বললাম। আপনার ঘরে কন্যা সন্তান আছে, আপনাদের ঘরে কন্যা সন্তান আছে, আপনারা যারা আইন প্রণেতা, যারা মাননীয় প্রধানমন্ত্রী তার ঘরে কন্যা সন্তান আছে, আপনাদের ঘরে কন্যা সন্তান আছে। সো আপনাদের হয়তো ভয় নাই, কারণ আপনাদের অনেক প্রোটোকল থাকে, আপনাদের সন্তানদের গায়ে কেউ হাত দিব না। কিন্তু আমরা সাধারণ নাগরিক, আমাদের কন্যা সন্তানের দিকে মানুষ হাত তুলবে, আমাদের কন্যা সন্তানের দিকে দুষ্ট এরকম অসভ্যরা, বাচ্চা কুত্তা আমাদের কন্যা সন্তানের দিকে তাকাবে। সো আমরাও তো এরকম নিরাপত্তাহীনতায় ভুগতে পারবো না, তাই না? আপনারা সুরক্ষিত আছেন, আপনারও সমস্যা নাই, কিন্তু সমস্যা আমাকেও আছে। সো আমাকেও সমস্যা আমরা সমাধান করতে পারি। তখন আপনারা যদি আইন প্রণয়ন না করেন, আপনাদের আইন আমরা চাই না, এই দেশে আপনাদের আইন দরকার না, এই দেশে সংবিধান আমরা মানি না। যদি আমাদের কন্যা সন্তানরা, আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকে আপনাকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি জানি না আমার কথাগুলো আপনি পর্যন্ত পৌঁছাবে কিনা, তবে আমি চাই আমার কথাগুলো আপনি পর্যন্ত পৌঁছাক। আমার যখন থেকে হুঁশ জ্ঞান হয়েছে তখন থেকে আমি আমাদের সমাজে দেখতে পাচ্ছি খুব ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে। যেসব বাচ্চারা তাদের মায়ের কোলে বসে খেলা করে, এমন শিশুকে ধর্ষণ করা হচ্ছে। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, কোনো শিশু বাদ যাচ্ছে না। যে বয়সের শিশুদের দিকে তাকালে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের পিতৃত্ব ফিল হওয়ার কথা, সেই শিশুর দিকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ লালসা দৃষ্টিতে তাকায়। আমাদের এই সমাজ কতটা পচে গিয়েছে একবার ভাবা যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনাকে কথা বলে কেন বলছে জানেন? যখন থেকে আমাদের সমাজে এই শিশু ধর্ষণ হওয়া শুরু হয়েছে, তখন থেকে আজ পর্যন্ত কেউ এই শিশু ধর্ষকদের ব্যাপারে কোনো কঠিন পদক্ষেপ নেয়নি। আমরা আজ পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার পাইনি। আমরা দেখিনি কোনো শিশু ধর্ষককে ফাঁসি দিতে। আমরা দেখেছি একটা শিশু ধর্ষককে ধরে তাকে মাসের পর মাস আদালতে ঘুরিয়ে তারপর তাকে জামিন দিয়ে দিতে। আরো বেশি কষ্টের বিষয় কি জানেন মাননীয় প্রধানমন্ত্রী? আজ পর্যন্ত কোনো সরকার এই দেশে এমন কোনো আইন তৈরি করতে পারেনি যে একটা শিশুকে ধর্ষণ করা তো দূরের কথা, একটা শিশুর দিকে কুদৃষ্টিতে তাকাতেও যেন একজন ধর্ষকের আত্মা কেঁপে ওঠে। একটা সরকারের জন্য কি খুব বেশি কঠিন কাজ যে এই ধরনের নরপিশাচের জন্য একটা কঠিন আইন তৈরি করা? মাননীয় প্রধানমন্ত্রী, আজ পর্যন্ত আমাদের সমাজে যতগুলো শিশু ধর্ষককে অ্যারেস্ট করা হয়েছে, প্রতিটি ধর্ষকই 100% প্রমাণিত সেই ধর্ষক। তারপরও
এই পচে যাওয়া সমাজের মধ্যে সেই ধর্ষককে নিয়ে কিছুদিন নাটক শুরু হয়। সেই ধর্ষককে পুলিশ অ্যারেস্ট করে, তাকে আদালতের মতো পবিত্র স্থানে নিয়ে কিছুদিন ঘোরাফেরা করে। সেই ধর্ষককে জামিন দেওয়ানোর জন্য তার পক্ষ হয়ে কিছু অসাধু লোভী উকিলরা আইনি লড়াই। আবার কিছু জজরা সেই ধর্ষককে জামিনও দিয়ে দেয়। এর চেয়ে বড় পচে যাওয়া সমাজ ব্যবস্থা পৃথিবীতে কি আর হতে পারে মাননীয় প্রধানমন্ত্রী? আপনাকে কথাগুলো কেন বলছি জানেন? কারণ আপনি এখন আমাদের সরকার। আপনি বাংলাদেশের মানুষের জন্য কতটুকু কি করতে পারবেন সেটা তো আল্লাহ জানে, কিন্তু এই দেশের একজন নাগরিক হয়ে, একটা নারী জাত হয়ে, মা জাত হয়ে আপনার কাছে বিনীত অনুরোধ রাখছি, এই রামেসার দিকে তাকিয়ে হলো রামেসার ধর্ষককে 3 দিনের মাথায় ফাঁসি দেন। আর একটা এমন আইন তৈরি করে যেন কোনো ব্যক্তি একটা শিশুকে ধর্ষণ করা তো দূরের কথা, তার দিকে লালসার দৃষ্টিতে তাকানোর দুঃসহ যেন না করতে পারে। যখনই কোনো ব্যক্তি একটা শিশুকে ধর্ষণ করবে, তাকে 3 দিনের মাথায় হয় তাকে ফাঁসি দেওয়া হোক, না হয় তার শিরচ্ছেদ করা হোক। আপনার কাছে এই বাংলাদেশের প্রত্যেকটি নারীর পক্ষ থেকে বিনীত অনুরোধ করছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই একটা আইন করে যান। বিশ্বাস করেন, এই বাংলাদেশের প্রতিটি নারী জীবন ভর আপনাকে দোয়া করবে। আপনি আপনার কন্যার দিকে তাকিয়ে একবার চিন্তা করেন, যখন আপনার কন্যা এই রামেসার বয়সে ছিল, তখন তার দিকে তাকাতে আপনার মনে হতো আপনি ফেরেশতা দেখছেন। প্রতিটি শিশুর মধ্যে ফেরেশতার প্রতিচ্ছবি ফুটে ওঠে। কিন্তু যেই সব জানোয়াররা এইসব শিশুকে ধর্ষণ করে আবার তাকে হত্যা করে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়, সেই সব জানোয়ারদের কি এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার আছে? বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী, এইসব ধর্ষকের জন্য আপনি একটা শক্ত আইন করে যান। আপনি এই দুনিয়া আর আখিরাত দুটো জায়গায় আপনি শান্তিতে থাকবেন। রামেসা ধর্ষককে 3 দিনের মাথায় ফাঁসি দেন। ওই খুনিকে আদালতে নিয়ে গিয়ে আদালতের স্থানকে অপবিত্র করেন না। ওই খুনিকে জামিন দেওয়ার জন্য কোনো জজ উকিলকে সুযোগ করে দিয়েন না। আপনার কাছে অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী, একটা র্যাপ করে তারা যাকে র্যাপ করছে তার বাবা মা একটা লয়ার ধরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য, আর যে র্যাপ করছে সেও লয়ার ধরে তাকে খালাস করার জন্য। ওই লয়ারদের মা বাবা নাই, ওই লয়ারদের বোন নাই, ওই লয়ারদের বউ নাই, তার মেয়ে নাই, ওই লয়ারদের কোনো সন্তান নাই। একটা র্যাপিস্টকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না? ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে আপনার? ওই লয়ারদের প্রতি আমি বলছি, কেন আপনার তাকে বাঁচাইতে হবে? আপনি তো জানেনই সে র্যাপ করেছে, তাহলে তাকে কেন আপনার বাঁচাইতে হবে? শুধু টাকার জন্য। এই টাকা না কামাইয়া আপনার সংসার আরো ভালো চলবে, পবিত্রতার সহিত চলবে, আপনার ছেলে মেয়েরা ভালো থাকবে, সুশিক্ষিত হবে। আসসালামু আলাইকুম। রামিশা নেই, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে আমার বার্তা, এই বার্তাটা কারো না কারো মাধ্যমে তো পৌঁছাতে পারতো, তাই না? মনে করেন আমি সেই মাধ্যম, এই বার্তাটা প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছানোর জন্য। প্রধানমন্ত্রীকে বলছি, আপনার ঘরেও তো একজন কন্যা সন্তান আছে, আপনিও তো একজন কন্যা সন্তানের বাবা। আপনি জানেন কন্যা সন্তানের মায়া কত বড়, কতটুকু। আজকে রামিশার বাবা মার কোল খালি হয়েছে, এবং কোন উপায়ে খালি হয়েছে সেটা ইতিমধ্যে হয়তোবা জেনেছেন, হয়তোবা জানেননি। তবে আজকে আপনার একটি ভিডিও দেখলাম, আপনি স্কুলে বাচ্চাদের সাথে ড্রয়িং করছেন, এজন্য আপনাকে স্যালুট জানাই যে বাচ্চাদের সাথে আপনি মিশছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু ওই শ্রেণীকক্ষে তো রামিশাও থাকতে পারতো, পারতো না? আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কিছু করুন, এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে ভবিষ্যতে এ ধরনের হিংস্র নিকৃষ্ট মানসিকতার কাজ কেউ করতে না পারে। বাংলাদেশের মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে, বাংলাদেশের আম জনতা আপনাকে মাথায় তুলে রাখবে। আপনি শুধুমাত্র
আইনের শাসন প্রতিষ্ঠা করুন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করুন। আইনজীবীদের উদ্দেশ্যে বলবো, প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় প্রধান বিচারপতি, আপনি এমন কিছু করুন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে যা যা করণীয় আপনি হস্তক্ষেপ করুন এই কেসটাতে। বাংলাদেশের অন্যান্য আইনজীবী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, সম্মানিত আইনজীবী মহোদয়গণ, আপনারা দয়া করে সোহেলের পক্ষপাতিত্ব হয়ে সোহেলের পক্ষ নিয়ে মামলা লড়তে যায়েন না। আপনারা অনেক মামলা পাবেন, আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, কোনো আইনজীবী দয়া করে এই কুলারের পাশে দাঁড়ায়েন না। বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদেরকে মাথায় করে রাখবে। একটা দৃষ্টান্ত স্থাপন করুন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, একটা দৃষ্টান্ত স্থাপন করুন, দেখিয়ে দিন বাংলাদেশে আইনের শাসন রয়েছে, সুশাসন রয়েছে। খুব কষ্ট পেলাম আজকে মিরপুরে দাঁড়িয়েই বলছি, মিরপুর এলাকায় পুলিশকে জনতা ধাওয়া দিয়েছে। ভিডিওতে দেখলাম মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলছে দেখেই এই রকম ঘটনা ঘটছে। কেন এমনটা হবে? জনগণ কেন পুলিশকে ধাওয়া দেবে? পুলিশ জনগণের সেবক, জনগণের বন্ধু, এটা কেন ভাবতে পারছে না? আমরা কোথায় দাঁড়িয়ে আছি, জনগণ কোথায় দাঁড়িয়ে রয়েছে? প্রত্যেকের হৃদয়ের ভেতরে একটা কথা, যে সোহেল এখনো জীবিত কেন? এই কথাটা আজকে রামিসার দাফন সম্পন্ন হয়েছে মুন্সিগঞ্জে, সোহেলের তো আজকে কবরে থাকার কথা এতক্ষণে। সে জেলের ভাত খাবে কেন? সে আরাম করবে কেন? 3 বেলা খেতে পাবে কেন? এই প্রশ্নগুলো এখানকার মানুষের, আমজনতার। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটাই বার্তা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জনগণের মাথা, দেশের মাথা, সর্বোচ্চ নেতা, আপনি হস্তক্ষেপ করুন। আপনার ঘরে কন্যা সন্তান রয়েছে, বাংলাদেশের আনাচে কানাচে এইরকম কচি কাঁচা মাসুম বাচ্চাগুলো, নিষ্পাপ বাচ্চাগুলো, তাদের এইরকম নির্মম পরিণতি দেখতে হচ্ছে। আরও বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা দেখি, চাচার হাতে ভাতিজি শেষ হয়ে যাচ্ছে, কয়দিন আগের ঘটনা, আরও অসংখ্য ঘটনা রয়েছে। রামিসার যে ঘটনা, এটা কোনোভাবেই মেনে নেয়ার মতো না। ভিডিওটা নিশ্চয়ই আপনি দেখেছেন, মাথা কোথায়? বালতির মধ্যে। আলামতগুলো গায়েব করার জন্য কি না করছে রে ভাই, কি না করছে? খাটের ভেতরে ঢুকাইছে। আইনের হাতে তুলে দিলে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আইনের গতিতে চলুক, কিন্তু আইনের গতিটা কচ্ছপ গতি থেকে আপনার এরোপ্লেনের গতিতে আসুক, রকেটের গতিতে আসুক, বুলেট ট্রেনের গতিতে আইন হোক। বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতার কারণে মানুষ এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখায়। আমি দুঃখিত, মানুষ বললাম, ওরা আসলে মানুষ না, ওরা অমানুষ। অনেক কঠোর কথা বলে ফেলেছি, ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধুমাত্র বিবেক বোধ থেকে এই জায়গায় এসে দাঁড়িয়ে এই কথাগুলো বললাম। মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, আইনজীবীগণ, আইনের অনেক ধারা রয়েছে, আমরা এগুলো বুঝি না। সাধারণ মানুষ হয়ে বলছি যে আপনারা কিছু একটা করুন, দেশের জনগণকে দৃষ্টান্তমূলক কোনো কিছু দেখান, জনগণ আপনাদেরকে মাথায় করে রাখুক। এটাই চাই। সরকার এই ব্যাপারটা অবশ্যই দেখবে, এতটুকু প্রত্যাশা থাকছে। দয়া করে দেশের মানুষকে আপনারা হতাশ করবেন না। মামলা মোকদ্দমার দীর্ঘসূত্রিতা দূর করে দিন। আইন যে গতিতে চলে, এই গতি অব্যাহত থাকলে আরো অসংখ্য রামিসার প্রাণ চলে যাবে। আইনের গতিটা বুলেট ট্রেনের মতো হোক, অ্যাকশন হোক, অ্যাকশন একদম নগদে গাড়ায় দিতে হবে। প্রমাণ থাকলে নগদে গাড়ায় দেন, এটাই, আর কিছু না।